না আমি ঢুকবো না, অত্যাচারিত হলাম আমরা, নির্যাতিত হলাম আমরা, মারা গেলাম আমরা, গুণ হলাম আমরা, খুন হলাম আমরা, বাড়ি ছাড়লাম আমরা, আমার বোনকে ধরে নিয়ে গেল, আমার ভাইকে হত্যা করলো, আমরা গুণ খুনের শিকার হয়েছি, মারলে তো আমরা মারবো। এনসিপি তো মাত্র কয়েকদিন আন্দোলন করেছে তারা, তাদের আক্রোশের শিকার তো তারা হওয়ার কথা না, আমাদের আক্রোশ শিকার হওয়ার কথা। জনাব আনিস আলমকে আপনি কি মনে করেন, যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রায় অর্ধ বছরের আলোচনা এবং 3 ডজন রাজনৈতিক দলকে নিয়ে বসে একই জায়গায় ক্রমাগত আলোচনা, কিন্তু সেই আলোচনা এখন রাজপথে আবার গড়ালো, জামাত ইসলামী সহ 7টি দল তারা বলছে যে পিআর এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না। যদিও বিএনপির অবস্থান ভিন্ন, বিএনপি নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুতিও শুরু করছে, যদিও জামাতও প্রস্তুতি করছে, কিন্তু মাঠে যেতে হলো কেন? তাই আলোচনার মানেটা আসলে কি দাঁড়ালো? কোনো মানে দাঁড়ায় না, কিন্তু তারা আবার ব্যাখ্যা দিয়েছে যখন আমরা আলোচনা টেবিলে এটা সমাধান করতে পারছি না তখন আমরা মাঠে যাচ্ছি। আমার মনে হয় মাঠে যাওয়াটা এক ধরনের প্রেশার, কারণ পিআর পদ্ধতিতে বিএনপি যে বড় ধরনের বিরোধিতা করছে তা না, আমার তো মনে হয় উচ্চ কক্ষের ব্যাপারে তাদের আছে, তাহলে এখানে বড় ধরনের কোনো ইয়ে নাই, বরং এই দলগুলো একটু প্রেশারে আছে যে যাতে অন্য কোনো উপায়ে তাদের কাছ থেকে সুবিধা আদায় করতে পারে বিএনপি থেকে। কারণ বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে গেছে, এই মুহূর্তে বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না। আপনি অন্য যে কোনো দল বলেন, এগুলো হচ্ছে কথার কথা নির্বাচন চাচ্ছে, কিন্তু বিএনপি মরিয়া হয়ে গেছে, যে কোনো পর্যায়ে যা কিছু হোক তারা নির্বাচন চায় এবং নির্বাচনে যেতে হবে, এবং নির্বাচনে না গেলে বিএনপির নিজেরও কিন্তু সংকটে পড়বে একদিনের পর দিন। কারণ সারা দেশে বিএনপির নেতা কর্মীরা যেভাবে লুটপাট আর ভিন্ন মতের লোকদেরকে মারামারি করছে, ভুয়া মামলা দিচ্ছে, আর ইয়েদের নিয়ে ওসিদের নিয়ে তারা যে করছে, বাণিজ্য করছে, সবগুলোর কারণে তাদের জনপ্রিয়তা কিন্তু দিন দিন কমতেছে, এবং এটা সেন্ট্রাল লিডাররাও এটা কোনো কুলকিনারা পাচ্ছে না। তারেক রহমান বারবার বলছে যে আমরা 7,500 কর্মীকে বহিষ্কার করেছি, নেতাকে বহিষ্কার করেছি, বহিষ্কার করেও কিন্তু লাভ হচ্ছে না, কারণ বহিষ্কার করার পর এগুলো আরও সদল বলে করে, কারণ তখন তো তারকে বহিষ্কার করারও কেউ নাই, সে তখন আরও স্বাধীন। এবং এরা খুব ভালো করে জানে যে বিএনপি যতই বহিষ্কার করুক, এদের ইলেকশনের আগে এগুলোর সব দলে নিয়ে নিবে, আবার কবে যে আসো একসাথে আমরা ধানের শীষের জন্য কাজ করি, আমাদের ওই দলকে হারাতে হবে, এখন আমাদের আর রাগ করলে হবে না। তো এরা খুব চালাক, এরা জানে এইগুলো হবে, তো ওরাও ওদের শান্তি মতে এখন চাঁদাবাজি করছে, আর করতে করতে তো এখন হয়ে গেছে। এখন যা কোটি কোটি টাকা যেগুলো ওরা কামাইছে, এখন তো মানে আধিপত্য নিজেদের মধ্যে বিস্তারের জন্য আবার ঝগড়া হচ্ছে যে আমি এইটা খাবো না, তুমি ওইটা খাবা, নিজেদের মধ্যে 3 পার্টি আছে। যে এরকম পর্যায়ে যদি চলতে থাকে বিএনপির অস্তিত্ব সংকট তৈরি হবে, কারণ তার বড় নেতা যিনি, উনি বিদেশে বসে আছেন, উনি রিমোট কন্ট্রোল দিয়ে এদের কতজন কী করবেন। আর যাদের কথা আমি বলছি যে বিভিন্ন স্থানে যারা চাঁদাবাজি করছে, এদেরকে বহিষ্কার করলেও কিছু হচ্ছে না, কারণ সেন্ট্রালে ওরা কোনো না কোনো নেতার শেল্টারে আছে, এরা প্রত্যেকের এক একজন গডফাদার আছে, সেন্ট্রাল লিডার। তো এরা গডফাদারের নির্দেশে চলে যে একটু অপেক্ষা কর, পরে তোকে আবার নিয়ে নেব। এবং ওসিদের সাথে বসতে কোনো ওসিরা যখন এরা যাচ্ছে, সিয়াদ ছেড়ে দিচ্ছে এবং তারা জানে যে এগুলো হচ্ছে লোক দেখানো, তো ও বিএনপিতেই আছে। তো তাতে করে যেটা দাঁড়াচ্ছে, এবং আগামীতে যে তারা ইলেকশনে আসবে, মানে নির্বাচনে আসবে, এক ধরনের ইমপ্রেশন যে মানুষের মধ্যে দিয়ে দিচ্ছে, এবং সরকারি প্রশাসনের লোকজনও সেটা পাচ্ছে। বিশেষ করে পুলিশ প্রশাসন, আপনি জানেন যে সবসময় ক্ষমতার পিছিয়ে আসছে, যে ক্ষমতাবানরা আসবে, ক্ষমতাবানদের তোয়াজ করা এদের একটা ইয়ের মধ্যে পড়ছে। এবং তারেক রহমান চাইলেও এই দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করবে না পুলিশ, কারণ সে করে কোন বিপদে পড়বে, এবং করার পর যে মব জাস্টিস হয় তাদের বিরুদ্ধে, মব গিয়ে যে তাদেরকে ভায়োলেন্স করে, সেটা আবার তার থানার বিরুদ্ধে যাচ্ছে, থানার বদনাম হচ্ছে। আবার কখনো কখনো তাকে সরকার এমন মানে অবস্থান নিচ্ছে যে তাদেরকে কোনো প্রটেক্ট করে না পুলিশকে, এবং তাকে তুলে নিচ্ছে। তো পুলিশ কেন এই রিস্ক নিতে যাবে? তো পুলিশ আছে বড় বিপদে, তারা একদিকে এই সন্ত্রাসীদের কিছু করতে পারছে না, আরেকদিকে তারা তাদের ক্ষমতা প্রয়োগও করতে পারছে না। এবং সরকারও, কারণ সরকার এমন এক অবস্থানে আছে যে তাদেরকে ওই ক্ষমতাবান করে নাই যে ধর মার এবং ঠান্ডা করে দেয়, ডান্ডা মেরে, সেটা করছে না। সেটা তো এই সরকার নীতিগতভাবে পুলিশকে সেই ক্ষমতা দিতেও রাজি না, মানে তো দিতে রাজি না হলে তো যাচ্ছে। এখন তো ইলেকশন কেন হচ্ছে না এটাই বুঝি না আমি, কি কারণে বসে থাকতে হবে?
কারণ এইভাবে তো একটা দেশ চলে না, অচল অবস্থা পড়তেছে। আমি আপনাকে যদি অর্থনীতির কথা বলছিলেন উনি, অর্থনীতির যদি আমি আজকে একটা রিপোর্ট আপনাকে পড়ি শোনাই যে বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে গুরুতর সংকটের মুখোমুখি, যেখানে 3টি স্তম্ভ, ব্যাংকিং খাত, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যেটাকে এনবিএফআই বলি আমরা, এবং শেয়ার বাজার অস্থিরতার মধ্যে নিমজ্জিত। তো বাংলাদেশের কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মুখোমুখি এখন। খেলাপি ঋণের দিক থেকে এশিয়ার শীর্ষে বাংলাদেশ, এবং সেটি সরকারি পর্যায়েও কিন্তু মানে স্বীকার করা এডিবি হচ্ছে। রিপোর্ট। জি। এবং ব্যাংক খেলাপি ঋণ 9 লক্ষ কোটি টাকা, চিন্তা করে 9 লক্ষ কোটি টাকা খেলাপি, এবং 83% যেটা বললাম নন যেটা ব্যাংকিং যেটা ঋণ খেলাপি খাতটি একেবারে ধস নামার মুখোমুখি। আর শেয়ার বাজারের কথা বলবেন, সেখানে 38% কমেছে। আর্থিক কোম্পানির দাম 10 অর্ধেক কোম্পানির দাম হচ্ছে যে 10 টাকার নিচে। তো এটাকে কি বলবেন? এটা কি দেশের কোনো অর্থনীতি আছে? এই যখন যদি চলতে থাকে, ডক্টর ইউনূস তো সবাইকে মানে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে। এখন উনি আসার পর থেকে বোধহয় কম করে হলো 25 লক্ষ লোক বেকার হয়েছে। এই বেকারত্ব আবার বাড়বে, মানে ইনভেস্টমেন্ট হচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতিতে দেশের টাকা খরচ করে ওনার বিলাসিতার জন্য তো আমরা বসে রই নাই দেখার জন্য। উনি 10 দিনের প্লেজার ট্রিপে যাবেন সবগুলো নিয়ে, এবং ওনার 2 কন্যাও আছে আবার কিন্তু এই টিমে। ওনার 2 কন্যা যেখানে থাকুক ওখানে চলে আসতেছে। মানে কি ধরনের দেশটাকে নিয়ে কি ধরনের ইয়ার্কি চলতেছে। শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনার স্বৈরশাসক যা কিছু আপনি বলেছেন, এখন সেগুলোই আপনি করেন। শেখ হাসিনা যা যা করতো সেগুলোই করেন। শেখ হাসিনা নির্বাচন দিত না, সেই নির্বাচন নিয়ে আপনিও সেই তালবাহানা করছেন। এবং শেখ হাসিনা দলীয় লোকদেরকে যে প্রাধান্য দিত, আপনি এখানে দলীয় লোকদেরকে প্রাধান্য দিচ্ছেন। তারা যে দুর্নীতি করছে, মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, আপনি দেখছেন কোনো একটা তদন্ত কমিটি করতে যে এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো কেন, সেটা একটু দেখি আমরা। আজকে প্রথম আলো রিপোর্টে দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার উপদেষ্টা এবং ওনার এক আমলা, ওনারা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে বরাদ্দ দিচ্ছে ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ এগুলো এই ঘটনাগুলো চলতেই থাকছে। ওনার তো এগুলো কোনো কানে নিচ্ছেন না। তো তাহলে সরকার কিভাবে চলছে, দেশ কিভাবে চলছে? মানুষ তো নিঃশ্বাস নিতে পারছে না যে কখন ডক্টর ইউনূস চলে যাবে ক্ষমতা ছেড়ে। তা আমি আপনার কাছে যে প্রশ্নটা আসি, যে এই যে নির্বাচনমুখী যে জরিপগুলোর কথা বলা হয়েছে, সেখানে বিএনপির কত সমর্থন, গতকালকে আপনি নিশ্চয়ই আলোচনাগুলোয় ছিলেন, জামাতের কত সমর্থন, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচন, আপনি ছাত্রনেতা হিসেবে আপনাকে প্রশ্ন আমি করতে চাই, ডাকসু এবং জাকসুতে যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত পতিত আওয়ামী লীগকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েই জয়লাভ করেছে। মানে সেটি আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা বড় ট্রাম্প কার্ড হবে কিনা, কারণ আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগের যে সমর্থক আছে বিরাট ভোট, সেটি আসলে কার জায়গায় যাবে, কারা তাদেরকে কনভিন্স করে নিতে পারবে, এই বিষয়টা, এই সমীকরণটা বিএনপি কিভাবে ভাবছে? আমি এই কথা বলার আগে আমি সাংবাদিক আনিস আলমগীরের একটা কথা তীব্র প্রতিবাদ করতে চাই। উনি একজন সাংবাদিক হয়ে একটা রাজনৈতিক দলকে ঢালাওভাবে উনি দুর্নীতিবাজ বা চাঁদাবাজ বলতে পারেন না। তাহলে উনি কি এই দেশে ছিলেন না? বিগত দিনগুলিতে যখন ছিল 15.5 বছর, দেশের মানুষ কি চাঁদার সম্মুখীন হয়নি? টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ঘাট, হাট, বাজার, শেয়ার মার্কেট লুট হয়নি? ব্যাংক লুট হয়নি? টাকা পাচার হয়নি? যে দেশে ভোট হতো না, সেই দেশে যদি এখন এসে বিএনপির এতদিন বিএনপির হাত নাই, পা নাই, মাথা নাই, চোখ নাই, মুখ নাই, বাড়ি নাই, ঘর নাই, তো তারা তাদের কর্মী বাহিনী সবাইকে দুর্নীতি করতেছে। এখানে একটা জিনিস আমি তীব্র প্রতিবাদ করছি, এই হাট বাজারগুলি কারা চালাতো? আওয়ামী লীগ চালাতো। বাস স্ট্যান্ড কারা চালাতো? আওয়ামী লীগ চালাতো। ঘাট কারা চালাতো? আওয়ামী লীগ চালাতো। টেম্পো আওয়ামী লীগ চালাতো। তারা চলে গেছে। এখন আমার 5টা টেম্পো আছে, তাহলে আমার টেম্পো আমি মোহাম্মদপুর থেকে আমি মহাখালী আমি এই রুটে আমি চলাচল করবো। এখানে যদি একদম সিরিয়াল দেওয়ার লোক না থাকে, তাহলে আমি যখন ইচ্ছা তখন আমি যাব। বাস গাবতল থেকে পাবনা যাবে, তার যদি চলাচল করার জন্য ওখানে যদি সিরিয়াল মেনটেন করার লোক না থাকে, তাহলে বাসটা চলবে কী করে? হাট বাজারগুলি টোল যদি না চলে, সিরিয়াল মেনটেন কারা করছে? মানে যখন যারা অ্যাভেলেবল তাই করে। ও আচ্ছা, এটি যখন অ্যাভেলেবেল ওনার দলের তারা লোকজন করবেটা কি? এখন আনিস আলমকে যা করবো এটা
সাংবাদিকরা করবে না, না, আমি করবো না। তাহলে বিএনপিকে দায়িত্ব এখন দেওয়া বিএনপি হয়েছিল না ব্যাপারে। বিএনপিকে দায়িত্ব তো অটোমেটিক্যালি আসে তো হ্যাঁ, হাট বলছি বাজারগুলি ভাইয়া, ওইটাই হাট বাজারগুলি আছে বিএনপিকে হাটগুলি হাট এখন আছে বিএনপিকে বাংলাদেশে দায়িত্ব। হাট হলো আবার সরকার রাজস্ব একটা কিন্তু একটা মানে এই দায়িত্ব বিএনপিকে কেন? বিএনপিকে না লোক কই মানে অন্যান্য দল না, আওয়ামী লীগ তো পালিয়ে আমি আপনার গেছে। সাথে দ্বিমত করি না, আমি একটু সংশোধনী দেব। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে এই আগেও চাঁদাবাজি হতো, এই যে আওয়ামী লীগ সরকারি দলের গুন্ডারা পান্ডারা এগুলো করতো, আওয়ামী লীগ এগুলো দখল নিয়েছিল। সেই 5 আগস্টের পর সেটা আপনার দল পুরোটাই দখলে নিয়েছে। পুরোটা দখল- শেষ করে দিয়ে বলছি, হ্যাঁ। একটা মিনিট, সে দখলে নিয়ে নিয়েছে। এই দখলও শেষ না, এখন ওরা বলতেছে যে ভাই মানে ঠিক আছে আমরা এদেরকে দিতাম, এখন এদেরকে দিচ্ছি, কিন্তু এই দেওয়া শেষ না। এই দলের মধ্যে আবার 3 গ্রুপ আছে, এর দিবি না আমাদের দিবি, হাবিবাই গ্রুপ, তারপরে অন্য এক গ্রুপ, আরে ভাই, যদু সেই আমার গ্রুপ- গ্রুপ, ওই গ্রুপ। সেই গ্রুপ এখন আগেও ছিল। ওদের যন্ত্রণা হচ্ছে ওইটা, যে তিন গ্রুপে যন্ত্রণা সে হচ্ছে। গ্রুপ আগেও ছিল না, আগে চাঁদাবাজ, আওয়ামী লীগের মধ্যে চাঁদাবাজ। আমরা তো এই দেশের মানুষ, তাহলে এত খুন খারাপ হতো কেন? না, আওয়ামী লীগের মতো খুন আমলে খারাপ হতো না? এগুলা নিয়ে খুন খারাপি কম কত হয়েছে। খুন খারাপি হয়েছে? এবং 5 আগস্টের পর আপনাদের বলবো না। লোকেরা যত খুন না, খারাপি হয়ে নিজেরা না, মারা আমাদের গেছে, এত লোক নিজেরা মারা যায়নি। নিজেরা না, এত লোক মারা যায়নি। পরিসংখ্যান আমাদের এত দেখেন। লোক, আমি বলছি তো, আমাদেরকে স্যালুট করতে হবে, তারেক রহমানকে স্যালুট করতে হবে, সারা বিশ্ব একটা স্যালুট করতে হবে এই কারণে যে আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাগণ যেভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আমি নিজেই কতবার মার খেয়েছি আমার মতো একটা মানুষ। সেখানে আওয়ামী লীগের সাধারণ উপাধ্যক্ষ বলতেন যেদিন ক্ষমতা হস্তান্তর করবে 5 লক্ষ লোক মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, লাশ পড়ে থাকবে। এই ডায়লগ আপনারা এবং এনসিপি দুই দলই দিচ্ছেন যে কেন 10 লক্ষ মরে নাই, কেন কম মরলো, এর আপনি থেকে তো কম আপনি মরছে। তো কথা বলছেন আওয়ামী লীগের ভাষার মতো। না, 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 আমি সাংবাদিক বলে কথা এনসিপিও বলি। এনসিপিও তাই আমি বলছে। বলি না, এনসিপি বলা না তো, এনসিপিও বলছে। আপনি তো কথার ভিতরে ঢুকলে তো হবে না। না, আমি ঢুকবো না, অত্যাচারিত আপনি হলাম বলেন। আমরা, নির্যাতিত হলাম আমরা, মারা গেলাম আমরা, গুণ হলাম আমরা, খুন হলাম আমরা, বাড়ি ছাড়লাম আমরা, আমার বোনকে ধরে নিয়ে গেল, আমার ভাইকে হত্যা করলো, আমরা গুণ খুনের শিকার হয়েছি, মারলে তো আমরা মারবো। এনসিপি তো মাত্র কয়েকদিন আন্দোলন করেছে তারা, তো তারা তাদের আক্রোশের শিকার তো তারা হওয়ার কথা না, আমাদের আক্রোশের শিকার হওয়ার কথা।